আজ প্রাণ ভিক্ষার বিষয়ে আবারও সময় চাইলেন যুদ্ধাপরাধী মীর কাসেম। আজই তৃতীয়বারের মতো জিজ্ঞাসা করা হবে জানালেন জেল সুপার। রাজধানীতে উইলস লিটলের শিক্ষার্থী রিশা হত্যার মূল আসামি ওবায়দুলের 6 দিনের রিমান্ড মঞ্জুর। সর্বোচ্চ শাস্তির দাবিতে আজও মানববন্ধন। ৭৫ পরবর্তী সময়ে সন্ত্রাস এবং জঙ্গিবাদ মাথাচাড়া দেয়, নির্মূল করতে হবে ঐক্যবদ্ধভাবে বললেন প্রধানমন্ত্রী। সন্দেহ হলেই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে জানানোর আহ্বান। প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়ার সমাধিতে ফুল দিলেন বেগম জিয়া। মির্জা ফখরুল বললেন, বাধা বিপত্তি উপেক্ষা করে আবারও ক্ষমতায় আসবে বিএনপি। দেশের বিভিন্ন স্থানে র্যালি ও আলোচনা সভা। এবং চীন থেকে স্প্যান চলে আসায় নদীতে পুরোদমে চলছে পদ্মা সেতুর পিলার বসানোর কাজ। ডিসেম্বরের মধ্যে 2টি পিলারের সংযোগ তৈরি টার্গেট। বাংলা সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র এবং আমি সাজিদ রাজু। আজ প্রাণ ভিক্ষার বিষয়ে আবারও সময় চাইলেন যুদ্ধাপরাধী মীর কাসেম আলী। তৃতীয়বারের মতো তাকে জিজ্ঞাসা করার কথা রয়েছে। গাজীপুরের কাশিমপুর কারাগারের জেল সুপার প্রশান্ত কুমার বণিক সকালে মীর কাসেমের সাথে দেখা করার পর সাংবাদিকদের একথা জানান। এর আগে গতকাল প্রাণ ভিক্ষার বিষয়ে জানতে চাওয়া হলে নিখোঁজ ছেলের সন্ধান না পাওয়া পর্যন্ত সময় চান জামায়াতের এই নেতা। অবস্থার পরিপ্রেক্ষিতে তাকে যৌক্তিক সময় দেওয়া হবে বলে জানান কারা কর্তৃপক্ষ। ৭১ মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলী দেশের সর্বোচ্চ আদালতের রায় পুনর্বিবেচনার আবেদন করেছিলেন। গত মঙ্গলবার আপিল বিভাগ সেই আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখলে বিচার প্রক্রিয়া শেষ হয়। নিয়ম অনুযায়ী এরপর তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করতে পারবেন। প্রাণ ভিক্ষার আবেদন করবেন না বলে সিদ্ধান্ত জানালে বা আবেদন করার পর নাকচ হলে যে কোনো সময় তার ফাঁসি কার্যকর হতে পারে। এদিকে বিকেলে কাশিমপুর কারাগারের নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন গাজীপুরের পুলিশ সুপার হারুনুর রশিদ। এ সময় তিনি বলেন, কাশিমপুর কারাগারের চারপাশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যেহেতু মীর কাসেম আলী গাজীপুরের কারাগারে আছে, তো সেই হিসাবে আমি গাজীপুরের সিকিউরিটি হিসাবে আমি তো এখানে স্বাভাবিক কারণে যে আগের চেয়ে একটু সিকিউরিটি আমরা বাড়িয়েছি। যেহেতু এই জেলখানায় অনেক গুরুত্বপূর্ণ আসামিরা থাকেন, বিভিন্ন কয়েদিরা থাকেন, এবং সে কারণে আমরা সবসময় নাশকতাকে উড়িয়ে দেই না। তবে নাশকতার কোনো সমস্যা নেই, তারপরও এটাকে উড়িয়ে না দিয়ে আমরা বেশি করে সিকিউরিটি সেখানে নিয়োগ করি যাতে কোনো ধরনের প্রবলেম না হয়। এই মুহূর্তে গাজীপুরের কাশিমপুর কারাগারে আছেন রিপোর্টার তানিন মেহেদি। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সকালের দিকে আমাদের কাছে যে তথ্যটি ছিল যে বেলা 11টার কিছু সময় পরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের জেল সুপার যা মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর সঙ্গে দেখা করে তার কাছে ক্ষমা চাওয়ার বিষয়টি, অর্থাৎ রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাওয়ার যে সুযোগটি রয়েছে এই মুহূর্তে জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসির দণ্ড কার্যকরের আগে, তো সেই বিষয় সম্পর্কে তার কাছে জানতে চাওয়া হয়েছিল। তো কখন নাগাদ তিনি ক্ষমা চাইবেন কি আদৌ ক্ষমা চাইবেন না, তো সেই সিদ্ধান্তটি কিন্তু মীর কাসেম আলী তখন জানেন। তিনি সময় চেয়েছিলেন জেল কর্তৃপক্ষের কাছে। তো এরপরে আমরা শুনেছিলাম যে বিকেলের দিকে হয়তোবা তার কাছে আবারও জিজ্ঞাসাবাদ করা হতে পারে, কিংবা মীর কাসেম আলীর কাছে জানতে চাওয়া হতে পারে যে তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইবেন কে। তো সেই বিষয়টি বিকেলের সেই সংবাদটি আমাদের কাছে এখনো এসে পৌঁছায়নি যে আসলে তাকে জিজ্ঞাসা করা হয়েছে কিনা, কিংবা তিনি জেল কর্তৃপক্ষের কাছে আরো সময় চেয়েছেন কিনা যে তার সিদ্ধান্তটি জানানোর জন্য। এছাড়া আমরা যেমনটি দেখেছি বিকেল 4:45টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার এলাকা পরিদর্শন করেছেন গাজীপুর জেলার পুলিশ সুপার হারুনুর রশিদ, এবং তিনি গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন এবং তিনি যেমনটি জানিয়েছিলেন যে যেহেতু কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ড প্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলী সহ আরো অনেক বন্দী রয়েছেন, এবং বিশেষ করে যেহেতু মীর কাসেম আলীর দণ্ড কার্যকরের প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে, তো সেই কারণে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য, নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার জন্যই মূলত তিনি এখানে পরিদর্শন করেছেন। এবং গণমাধ্যম কর্মীরা তার কাছে জানতে চেয়েছিলেন যে আসলে
কোনো ধরনের নাশকতার কোনো আশঙ্কা রয়েছে কিনা সেই বিষয়টি সম্পর্কে তার কাছে জানতে চাওয়ার পরে তিনি যেমনটি বলেছিলেন যে এই মুহূর্তে সে ধরনের বিষয়ে নাশকতার কোনো আশঙ্কা নেই, যদিও তারা সেই বিষয়টি উড়িয়ে দিচ্ছেন না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তো সেই দিক বিবেচনা করে তিনি আসলে বলেছেন যে নিরাপত্তা ব্যবস্থা, আশপাশের এলাকার নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা রয়েছে। তো এরপরে আসলে আমাদের কাছে এখন পর্যন্ত গণমাধ্যম কর্মীরা কিংবা উৎসুক জনতা, পুরো দেশবাসী আসলে অপেক্ষা করছেন আসলে জামায়াত নেতা যুদ্ধাপরাধী মীর কাশেম আলীর মৃত্যুদণ্ড কার্যকরের যে সবশেষ প্রক্রিয়াটি রয়েছে এবং তার যে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাওয়ার যে সিদ্ধান্ত রয়েছে সেটি কখন নাগাদ তিনি জানাবেন এবং সেটি কখন নাগাদ হবে সেই বিষয়টির জন্য আসলে আমরা অপেক্ষা করছি। তো এখনকার মতো এই ছিল আমার কাছে থাকা এখানকার সবশেষ খবর। গাজীপুরের কাশিমপুর কারাগার এলাকা থেকে জানাচ্ছিলেন সহকর্মী তানিন মেহেদী। রিশা হত্যার মূল আসামি ওবায়দুলের 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেনের আদালতে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে আদালত 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বুধবার নীলফামারীর ডোমার থেকে ওবায়দুলকে আটক করে পুলিশ। ওই দিনই তাকে ঢাকায় নিয়ে আসা হয়। রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের 8ম শ্রেণীর ছাত্রী সুরাইয়া আক্তার রিশাকে 24 আগস্ট ছুরিকাঘাত করে ওবায়দুল। 4 দিন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন থাকার পর রিশা মারা যায়। এদিকে রিশা হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করার দাবি জানিয়েছেন তার বাবা মা। দ্রুত ট্রাইব্যুনালে যে তার বিচারটা হয়, আমার রিশা হত্যাকারী ফাঁসি চাই। আমরা মনে করি যে এটা একটা নৃশংস হত্যাকাণ্ড এবং পরিকল্পিতভাবে সে এই ওবায়দুল হককে হত্যা করেছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে 10 দিনের রিমান্ড মঞ্জুর করে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে যৌক্তিকভাবে এবং আদালত আমাদের বক্তব্য শুনে 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সুরাইয়া আক্তার রিশার হত্যাকারীকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার দাবিতে পূর্ব ঘোষিত মানববন্ধন পালন করেছে তার সহপাঠীরা। দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত কাকরাইল স্কুলের সামনে দীর্ঘ মানববন্ধন পালন করে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় তারা গ্রেপ্তার হওয়া টেইলার্স কর্মচারী ওবায়দুলের সর্বোচ্চ বিচার চেয়ে বিভিন্ন স্লোগান দেয়। এছাড়া রিশার সহপাঠীরা ওবায়দুলের ফাঁসির দাবিতে নানা ধরনের ব্যানার ও প্ল্যাকার্ড বহন করে। আন্দোলন করার কারণেই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী দ্রুত রিশার খুনিকে গ্রেপ্তার করেছে দাবি করে সর্বোচ্চ শাস্তি কার্যকর না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় শিক্ষার্থীরা। এছাড়া রিশার আত্মার মাগফিরাত কামনায় শুক্রবার জুমার নামাজ শেষে দেশের সব মসজিদে দোয়া মোনাজাত করার আহ্বান জানায় আন্দোলনকারীরা। ওয়েলস লিটল ফ্লাওয়ার স্কুল ছাড়াও এদিন সকাল 11টা থেকে 12টা পর্যন্ত কাকরাইলে ওবায়দুলের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বেশ কয়েকটি সংগঠন। শিক্ষার গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে ন্যায়। যেই ছেলেটা রিশাকে হত্যা করেছে তার যদি ফাঁসি না হয় তাহলে এটা কি ধরনের ন্যায় হলো? এর আগে তনু হত্যা হয়েছিল, আজকে রিশা, কাল আমরা হব ভবিষ্যতে। আমরা চাই যে রিশা হত্যার বিচার হোক। ওবায়দুলকে ফাঁসি দিলে ওবায়দুলের মতো যারা এরকম কাজ করতে যাবে তারা যাতে কখনো সুযোগ না পায় কোনো মেয়ের গায়ে হাত দেওয়ার কিংবা ছুরিকাঘাত করার। রিশা হত্যাকারীকে গ্রেফতার করলে চলবে না, আমরা রিশা হত্যাকারীর বিচার চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ৭৫ পরবর্তী সময়ে এদেশে নানাভাবে সন্ত্রাস এবং জঙ্গিবাদ মাথাচাড়া দিয়েছে। ঐক্যবদ্ধভাবে তা নির্মূল করতে হবে। কোনো কিছু সন্দেহ হলেই জনগণকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে জানানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। সকালে বিজিবি সদর দপ্তরে সীমান্ত ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন শেখ হাসিনা। এ সময় মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের প্রতিটি উন্নয়ন দুর্যোগে এই বাহিনী দক্ষতার সঙ্গে কাজ করেছে উল্লেখ করে বাহিনীকে আরও শক্তিশালী করে গড়ে তোলার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। দেশের অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের মতো করেই গত 21 জুলাই বিজিবির সীমান্ত ব্যাংক লিমিটেডকে তফসিলি ব্যাংক হিসেবে লাইসেন্স দেয় বাংলাদেশ ব্যাংক। সকালে পিলখানায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে প্রথম অ্যাকাউন্ট খুলে ব্যাংকটির আর্থিক কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকটির চেয়ারম্যান ও বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এই ব্যাংকটির মাধ্যমে বিজিবি পরিবারের সদস্যরা সহজ শর্তে ঋণ সুবিধা সহ সীমান্ত এলাকার কর্মসংস্থানে বিশেষ ভূমিকা রাখবে বলে জানানো হয়। পরে বিজিবির উদ্দেশ্যে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। আপনার শৃঙ্খলা, আনুগত্য ও নিষ্ঠার সাথে কাজ করে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বিজিবির
সুনামকে অক্ষুণ্ণ রাখবেন। যে ৭৫-এর পর থেকে এই সন্ত্রাস এবং জঙ্গিবাদ নানাভাবে দেখা দিয়েছে, কিন্তু আজকে এই জঙ্গিবাদ সন্ত্রাস দমনে সমস্ত জাতি ঐক্যবদ্ধ। এখানেও আপনারা যারা উপস্থিত সকলেরই একটা দায়িত্ব রয়েছে যে আমাদের ছেলে মেয়েরা কেউ যেন এই জঙ্গিবাদের সাথে যুক্ত না হয়। প্রতিটি অভিভাবকের কাছে আমার সেই আহ্বান, সেই সাথে এই জঙ্গিবাদ সন্ত্রাস দমনে সমগ্র দেশবাসী আজ যে ঐক্যবদ্ধ, কাজে কোথাও এই ধরনের কোনো তথ্য থাকলে সাথে সাথে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার কাছে তা পৌঁছে দেওয়া, যাতে আমরা বাংলাদেশকে এই সন্ত্রাস জঙ্গিবাদ মুক্ত রাখতে পারি। বিএনপির ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলটির নেতাকর্মীদের সাথে নিয়ে প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শ্রদ্ধা জানানোর শেষে সকালে শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে জিয়ার সমাধিতে মোনাজাতে অংশ নেন বেগম জিয়া। সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সব অন্য দেশে পাচার হচ্ছে, সেটাও আমি নিজের চোখে দেখেছি। কেন আমরা ছিলাম যখন স্বাধীনতার পরে কুমিল্লাতে সার্কিট হাউসে, ওইখান দিয়ে গাড়ি ঘোড়া চলাচল করত, মেইন রোডে দেখা যায় সব দেখছি যে বাংলাদেশের জিনিস কিভাবে যাচ্ছে অন্য জায়গায়, সেটা আমরা আমাদের চোখের সামনে দেখেছি। তাই আমি বলবো যে বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম দেশকে যেভাবে গড়ে তোলার কথা বা যেসব কর্মসূচি নেয়ার কথা ছিল সেই সময়কার সরকারের, তারা সেটা করতে ব্যর্থ হয়েছে, তারা সেটা করতে পারে নাই। তার জন্য অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশে নেমে এসেছে অরাজকতা, বিশৃঙ্খলা, সৃষ্টি করতে হয়েছে রক্ষী বাহিনী, সৃষ্টি করতে হয়েছে নানা রকমের বাহিনী আরো, এবং তারপরেও দমন করা সম্ভব হয়নি বিধায় এক ভয়াবহ দুর্ভিক্ষ থেকে দেখেছেন লক্ষ লক্ষ লোক কিভাবে মারা গেছে। এবং সেখানে তাদের পরিকল্পনা ছিল না, দেশ নিয়ে তাদের কোনো চিন্তা ভাবনা ছিল না, মানুষগুলোর উন্নয়ন, মানুষগুলোর জীবন যাপনের যে উন্নতি করার জন্য যে পরিকল্পনা থাকার কথা সেগুলি তাদের ছিল না। সেজন্যই এই কাজগুলি হয়েছে। তিনারা ভেবেছেন আমরা ক্ষমতায় আছি, এখন আমরা যা ইচ্ছা তাই করতে পারি। সেজন্যই তারা তাদের কথা শুধু চিন্তা করে অবাধে লুটপাট আর অত্যাচার চালিয়ে সমানে দেশকে ক্ষতিগ্রস্ত করেছে। যার জন্য সেদিন আজ একটু আগে মহাসচিব বলেছে যে সেই সময়কার পররাষ্ট্রমন্ত্রী, মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বাংলাদেশ এই সদ্য স্বাধীন নতুন দেশটি তলাবিহীন ঝুড়িতে পরিণত হল। এটা ছিল অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের লজ্জার বিষয়। তারপর যাই হোক, জিয়াউর রহমান যখন দায়িত্ব পেয়েছেন, জিয়াউর রহমান আসার পর জিয়াউর রহমান কিন্তু পরিকল্পনা করলেন আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, এবং প্রথমে কি প্রয়োজন সেটা, তার জন্য দেশে যেটা প্রয়োজন সেটা হলো দেশে গণতন্ত্র। যে গণতন্ত্র ছিল না, যে গণতন্ত্র তারা শেষ করে দিয়ে একদলীয় শাসন, বাকশাল কায়েম করেছিল সেই তখনকার দল আওয়ামী লীগ। সেই তিনি চিন্তা করলেন যে না, এখানে বিএনপি থাকবে, আওয়ামী লীগ থাকবে, অন্যান্য আর যে পার্টি আছে তারা থাকবেন, যারা করতে চান সকলকে আমরা বলবো আন্ডারগ্রাউন্ড পার্টি না করে, মারামারি হানাহানি না করে আসুন উপরে, সকলের উপরে মিলেমিশে পার্টি করব, সকলেই উপরে থেকে নিজ নিজ এজেন্ডা নিয়ে পার্টি করবেন। সেইভাবে জিয়াউর রহমান সকলের সাথে বসেছেন, কথা বলেছেন, এবং সুন্দর একটা পরিবেশ। এবং তার সে সময় যদি আপনারা মন্ত্রিসভার ক্যাবিনেটের যারা ছিল তাদের নামগুলি যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন সেখানে সমস্ত ভালো ভালো লোকরা ছিল,
যোগ্য উপযুক্ত অনেক দক্ষ লোক ছিলেন, যাদের চিন্তা চেতনায় বাংলাদেশ ছিল এবং যারা বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়তে চেয়েছিলেন। সেজন্যই কিন্তু জিয়া রহমান অতি অল্প সময়ের মধ্যে এই দুর্ভিক্ষ পীড়িত দেশ এবং যে দেশে অরাজকতা বিশৃঙ্খলা বিরাজ করছিল, যেই দেশে গণতন্ত্র হারিয়ে গিয়েছিল, সেই দেশের জিয়া রহমান আবার গণতন্ত্র ফিরিয়ে আনলেন। শুধু নয়, বহুদলীয় গণতন্ত্র যেটি হারিয়ে গিয়েছিল সেটিকে তিনি পুনঃপ্রতিষ্ঠা করলেন। তারপরে তিনি সকলকে রাজনীতি করার সুযোগ দিলেন এবং তিনি সেখানে বললেন যে আমাদের যারা ছাত্র যুবক আছে তাদেরকেও তারা দেশ জানতে হবে, দেশ সম্পর্কে জানতে হবে এবং তারাও তো একদিন লেখাপড়া শিখছে, তারাও একদিন এই দেশের দায়িত্ব নেবে। সেই জন্য তিনি কিন্তু দেখলেন যে যেগুলো বন্ধ ছিল, কি বলে যে সেই নির্বাচনগুলি, তাদের শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচনগুলি দেয়া তিনি শুরু করলেন। শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচন হলো, আপনারা দেখেছেন, সেই ডাকসুর নির্বাচন হয়েছে, আর অন্যান্য, তারপর ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে নির্বাচন হয়েছে, বিভিন্ন জায়গায় এরকম নির্বাচন হয়েছে। এগুলির একটা প্রক্রিয়া তিনি শুরু করলেন। তিনি সবার সাথে কথা বলতেন। তিনি কৃষক থেকে, শ্রমিক থেকে এবং শিক্ষা এবং আমাদের দেশে যত ইন্টেলেকচুয়াল আছে তাদের সকলের সাথে কথা বলতেন যে দেশটাকে আমরা। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। র্যালি ও আলোচনার সভা সহ নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে বিএনপির 38তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। তবে কিছু কিছু স্থানে পুলিশি বাধায় পণ্ড হয় কর্মসূচি। গাইবান্ধা পৌর পার্কে আলোচনা সভায় অংশ নেন জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে সার্কুলার রোড থেকে একটি র্যালি বের করলে পুলিশ তাতে বাধা দেয়। বাধা উপেক্ষা করে রেল স্টেশনে গিয়ে শেষ হয় র্যালিটি। ভোলায় মহাজনপট্টি এলাকায় দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ র্যালি বের করে বিএনপির নেতাকর্মীরা। র্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে সদর রোডে কে জাহান মার্কেটের সামনে পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়লে দলীয় কার্যালয়ে ফিরে যায় নেতাকর্মীরা। ফেনী শহরের মিজান রোড চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এতে অংশ নেন জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া রাজশাহী ও বাগেরহাট সহ দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনে বিএনপির 38তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। বাংলা সময় আরো থাকছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সহ আনসারুল্লাহ বাংলা টিমের 2 সদস্য আটক। সিরাজগঞ্জে নাশকতা পরিকল্পনার অভিযোগে আটক করা হয়েছে জেএমবির 3 সদস্যকে। পদ্মা সেতুর নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে প্রতি মাসের 1 তারিখে আমরা বিশেষ রিপোর্ট প্রচার করে থাকি। এরই ধারাবাহিকতায় আজ থাকছে সেতুর পিলার স্থাপনের অগ্রগতি নিয়ে রিপোর্ট। চীন থেকে স্প্যান চলে আসার পর এখন নদীতে পুরো দমে চলছে পদ্মা সেতুর পিলার বসানোর কাজ। আগামী ডিসেম্বরের মধ্যে 2টি পিলারের মধ্যে স্প্যান বসিয়ে সংযোগ তৈরির টার্গেটকে সামনে রেখে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন এখন পর্যন্ত মূল সেতুর 28% কাজ শেষ হয়েছে। প্রকল্প এলাকা ঘুরে এসে এহসান জুয়েলের রিপোর্ট, ছবি তুলেছেন সাইফুল ইসলাম। মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মা সেতুর ইয়ার্ড। সুপার স্ট্রাকচারের জন্য বিশেষভাবে নির্মিত দ্বিতীয় ওয়ার্কশপটি ব্যস্ত এখন চীন থেকে আসা স্প্যানগুলো জোড়া দেওয়ার কাজে। গত মাসের মাঝামাঝি সময়ে জাহাজে করে এসব স্প্যান নিয়ে এসে ঠাঁই দেওয়া হয়েছে এখানে। চীনে প্রায় 80 মিলিমিটার পুরু স্টিল প্লেট কেটে ওয়েল্ডিং করে তৈরি করা হয়েছে এই স্প্যানগুলো। মাওয়ায় ল্যাব টেস্ট করার পর ক্রমান্বয়ে 129টি স্প্যানকে জোড়া দিয়ে তৈরি করা হবে প্রায় 3000 টন ওজনের একটি সুপার স্ট্রাকচার, যা 2টি পিলারের মধ্যে বসিয়ে তৈরি করা হবে সংযোগ। আর গার্ডার সহ দ্বিতল সুপার স্ট্রাকচার বসিয়ে দেওয়া হলে এর নিচ দিয়ে চলবে ট্রেন ও উপর দিয়ে চলবে অন্য যানবাহন। যে পার্টসগুলো আমাদের এসেছে 15 মিটার, 18 মিটার, 10 মিটার, সেই পার্টসগুলো জোড়া দিয়ে আমরা 150 মিটারের স্প্যানটা তৈরি করব। স্প্যান তৈরি করার পরে আমাদের এটা রং করা হবে। রং করার পরে আপনার টেস্ট করা হবে। টেস্ট করার পরে আমরা নিয়ে যাব।
যথাযথ স্থানে যেখানে যাওয়ার সেখানে চলে যাবে। মাওয়া প্রান্তে ইয়ার্ডে যখন স্পেনগুলো জোড়া দেওয়ার কাজ চলছে, তখন একই সময় নদীতে চলছে পাইল ড্রাইভিং এর কাজ। আর জোড়া দেয়া এই 150 মিটার দীর্ঘ স্পেনগুলো এনে বসিয়ে দেওয়া হবে এই জাজিরা প্রান্তে দুটি পিলারের মধ্যে। তারপরই দৃশ্যমান হয়ে উঠবে পদ্মা সেতুর মূল অবকাঠামোর একাংশ। মাওয়া ও জাজিরা দুই প্রান্তে সব মিলে 8টি পিলারের জন্য এখন নদীতে 27টি পাইল বসানোর কাজ চলছে। আগামী ডিসেম্বরের মধ্যে জাজিরা প্রান্তের 37 ও 38 নম্বর পিলার দুটি পুরো নির্মাণ হলে এ দুটি পিলারের মধ্যে বসানো হবে পদ্মা সেতুর প্রথম স্প্যান। আমাদের টার্গেট হলো ডিসেম্বরের মধ্যে শুরু করা। কত নম্বর পিলারের মাঝখানে আমরা কাজ করবো? এটা 37, 38। পাইলিং এর কি অবস্থা আছে? কাজ চলতেছে। একই সময়ে মূল সেতু থেকে সংযোগ সড়কে নেমে আসার জন্য জাজিরা প্রান্তে চলছে ভায়াডাক্ট পাইলের কাজও। সেতুর পাইলিং এর কাজে গতি আনতে আরেকটি হেমার যোগ করা হচ্ছে, যেটি এখন সমুদ্রপথে মুন্সিগঞ্জে আসছে। ইহসান জুয়েল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। নিষিদ্ধ ঘোষিত আনসারুল্লাহ বাংলা টিমের 2 সদস্যকে চট্টগ্রাম থেকে আটক করা হয়েছে। এদের মধ্যে নিজাম নামে একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের 4র্থ বর্ষের ছাত্র বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। সকালে নগরীর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তথ্য জানানো হয়। পুলিশ জানায়, নগরের বাকলিয়া বড় মসজিদ এলাকায় একটি মেসে জঙ্গিদের অবস্থান রয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য সদস্যরা পালিয়ে গেলেও নিজাম ও রোকন নামে 2 জনকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে বেশ কিছু জঙ্গিবাদী বই ও লিফলেট জব্দ করা হয়। আমরা গোপন সংবাদের ভিত্তিতে আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য 2 জন সদস্যকে আমরা গ্রেফতার করি। তা একজনের নাম হলো মোহাম্মদ নিজামউদ্দিন এবং দ্বিতীয় জন হচ্ছে মোহাম্মদ রোকন উদ্দিন। সিরাজগঞ্জে নাশকতা পরিকল্পনার অভিযোগে 3 জনকে আটক করা হয়েছে। পুলিশের দাবি তারা জেএমবি সদস্য। গত রাতে উল্লাপাড়া উপজেলার মোহনপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, জেএমবির সদস্যরা নতুন করে সদস্য সংগ্রহ করছে এমন সংবাদের ভিত্তিতে মোহনপুর এলাকায় অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে বেশ কিছু জঙ্গিবাদী বই উদ্ধার করা হয়েছে। বাংলার সময় আরো থাকছে। চাঁদপুরে ট্যাঙ্ক লরি বিস্ফোরণে দগ্ধ 4 জনের অবস্থা আশঙ্কাজনক। পুড়ে গেছে পাশের 3 তলা ভবনের একাংশ। কারণ অনুসন্ধানে 3 সদস্যের কমিটি গঠন। ওষুধের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের হাজারীগলি থেকে বিপুল পরিমাণ বিক্রয় নিষিদ্ধ সরকারি ও বিদেশি ওষুধ জব্দ করেছে জেলা প্রশাসন ও ওষুধ প্রশাসন। বিকেলে MN মেডিকো নামের একটি দোকানে যৌথভাবে অভিযান চালায় ওষুধ প্রশাসন অধিদপ্তর ও জেলা প্রশাসন। এই সময় সেখান থেকে 50 ধরনের প্রায় 7 থেকে 8 বস্তা ওষুধ জব্দ করা হয়। এগুলোর আনুমানিক মূল্য 10 লাখেরও বেশি বলে জানিয়েছে তারা। মূলত বিভিন্ন সরকারি হাসপাতালের জন্য বরাদ্দকৃত ওষুধ বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধভাবে মজুত করা হয়েছিল বলে জানিয়েছেন অভিযান পরিচালনাকারীরা। কয়েকটি দোকানে ইন্ডিয়ান ওষুধ পাওয়া গেছে এবং একটি দোকানে বিপুল পরিমাণে সরকারি ওষুধ পাওয়া গেছে। সরকারি ওষুধটি মোবাইল করে আত্মভুক্ত না হয় এটা নিয়মিত মামলা দ্বারা হবে। এগুলো কিডনি, হার্ট, বিভিন্ন ওষুধ পাওয়া গেছে ইন্ডিয়ান ওষুধগুলো। এগুলো বাংলাদেশে অনুমোদন নেই। আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমরা নিয়মিত অভিযান চালাই এবং অভিযান অব্যাহত থাকবে। বিভিন্ন সরকারি হাসপাতালে যে বিনামূল্যে সরকার ওষুধ দিচ্ছে, সেই ধরনের অনেক দামি দামি ওষুধ আমরা উদ্ধার করেছি এবং একজনকে আমরা অ্যারেস্ট করেছি। সেটা মামলা প্রক্রিয়াধীন আছে এবং আমাদের অভিযান অব্যাহত আছে। চাঁদপুরে ট্যাঙ্ক লরি বিস্ফোরণে দগ্ধ 20 জনের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। পুড়ে গেছে পাশের 3 তলা ভবনের একাংশ। আগুনের কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা প্রশাসনের নেতৃত্বে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
বুধবার রাত 11:30টার দিকে বঙ্গবন্ধু সড়ক এলাকার একটি লরি থেকে গোডাউনে তেল তোলা হচ্ছিল বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। হঠাৎ করেই তেলের লরিতে আগুন ধরে যায়। মুহূর্তেই সেই আগুন আশেপাশের বেশ কয়েকটি বাড়িতে ছড়িয়ে পড়ে। তেলের দোকানদার যে ছেলে ও অ্যাক্সিডেন্ট হয়েছে ওই সময়, ওই ওর পুরো শরীর জ্বলে গেছে, পরে এখন হাসপাতাল পাঠানো হয়েছে। হাত পা কাইতে তারপরে আমরা নামাইছি সাধারণ জনগণ। বিদ্যুৎ কেন্দ্রের বড় বড় চঙ্গা ছিল, তারা আসলে তারা নামাইতে পারত। বিদ্যুৎ কেন্দ্রের গাবরতি আছে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট দ্রুত পৌঁছে প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু ততক্ষণে পুড়ে যায় সবকিছু। অগ্নিদগ্ধ হন অন্তত 20 জন। 3তলা বাড়ি সহ প্রায় 10-15টা বাড়ি পোড়া গেছে। ক্ষয়ক্ষতি হচ্ছে প্রায় 10-15 কোটি টাকার মতো। গুরুতর দগ্ধ 5 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন এদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। অবস্থা নাই বাবা, আমার বাবা শেষ বাবা, আমার বাবা শেষ বাবা রে, আমার বাবার কিছু নাই। মাসুদ নামে কেউ আসেনি, তুমি গৌতমকে হ আমার স্বামী, এরা কইসার কথা। আর অবস্থা বেশি ভালো না, সব পড়া গেছে গিয়া। 2 জন 90% ফ্লেম বার্ন, একজন 95% ফ্লেম বার্ন, একজন 68% ফ্লেম বার্ন এবং একজন 40% ফ্লেম বার্ন নিয়ে আমাদের এখানে আসেন। আসার পর আমাদের এখানে প্রাথমিক চিকিৎসা, প্রাইমারি রিসিসিটেশন যেটা আমরা শুরু করে দিয়েছি এবং ড্রেসিং করা হয়েছে। তাদের মধ্যে 5 জনের মধ্যে 4 জনের অবস্থাই বলবো যে ক্রিটিক্যাল। আহত অন্যান্যদের চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্বজনরা। সামিল মুহিত, সময় সংবাদ, ঢাকা। ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির 4র্থ দিনে চট্টগ্রাম রেল স্টেশনে ছিল টিকিট প্রত্যাশীদের উপচে পড়া ভিড়। আজ দেয়া হয় 10 সেপ্টেম্বরের টিকিট। রেলওয়ে কর্তৃপক্ষ জানায় ঈদের ঠিক আগ মুহূর্ত হওয়ায় 10 তারিখের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি। তাই গতকাল বিকেল থেকেই টিকিট প্রত্যাশীরা ভিড় করেন স্টেশনে। চট্টগ্রাম থেকে ঢাকাগামী 5টি, চাঁদপুরগামী 2টি বিশেষ ট্রেন, সিলেটগামী 2টি এবং ময়মনসিংহগামী 1টি ট্রেনের টিকিট দেওয়া হয়েছে আজ। প্রতিদিন চট্টগ্রাম রেল স্টেশন থেকে 7,500 টিকিট দেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্টেশন কর্তৃপক্ষ। চাঁদপুরের শিক্ষার্থী সাথী আক্তারের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গ্রেপ্তার শিক্ষকের বিচার দাবিতে বিক্ষোভ করেছে বাগাদি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে স্কুলের সামনে তারা বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় তারা অভিযুক্ত শিক্ষকের উপযুক্ত বিচার দাবি করেন। এর আগে সাথীর বাসায় গিয়ে তার বাবা মায়ের সঙ্গে দেখা করেন শিক্ষা সচিব মোহাম্মদ সোহরাব হোসাইন। এ সময় তাদের সান্ত্বনা দিয়ে শিক্ষা সচিব বলেন, অভিযুক্ত কাউকে ছাড় দেওয়া হবে না। গত 29 আগস্ট সদর উপজেলার বাগাদি উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর শিক্ষার্থী সাথী বকেয়া বেতন 30 টাকা দিতে না পারায় প্রকাশ্যে কান ধরে দাঁড় করিয়ে রাখার অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে স্কুলের সহকারী শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকতের ভাঙন রোধে এবং দেশি বিদেশি পর্যটকদের যাতায়াতের সুবিধার্থে সরকার প্রায় 2.5 কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। সকালে পটুয়াখালীর পায়রা পাণ্ডব নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে তিনি কথা বলেন। আমরা খুব দ্রুত ওই কাজটা করছি। বিশেষ করে এটা একটা পর্যটন কেন্দ্র হচ্ছে, আর বিশেষ করে আমাদের পদ্মা সেতু হওয়ার পরে এটার ইম্পর্টেন্স অনেক বেড়ে যাবে। আর এখানে পায়রা বন্দর হচ্ছে, তো সবকিছু মিলে এখন কুয়াকাটাটা প্রতিরক্ষা করা একান্ত দরকার হয়ে পড়েছে। সেটা আমরা করতে হচ্ছে। আমাদের যে এস্টিমেট আগের ছিল সেটা অ্যারাউন্ড 200 কোটি টাকার মতো ছিল, হয়তো এটা এখন আরো বাড়ছে। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আজ প্রাণ ভিক্ষার বিষয়ে আবারও সময় চাইলেন যুদ্ধাপরাধী মীর কাশেম। আজই তৃতীয়বারের মতো জিজ্ঞাসা করা হবে জানালেন জেল সুপার। রাজধানীতে উইলস লিটলের শিক্ষার্থী রিশা হত্যার মূল আসামি ওবায়দুলের 6 দিনের রিমান্ড মঞ্জুর। সর্বোচ্চ শাস্তির দাবিতে আজও মানববন্ধন। 75 পরবর্তী সময়ে সন্ত্রাস এবং জঙ্গিবাদ মাথাচাড়া দেয়, নির্মূল করতে হবে ঐক্যবদ্ধভাবে বললেন প্রধানমন্ত্রী। সন্দেহ হলেই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে জানানোর আহ্বান। প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়ার সমাধিতে ফুল দিলেন বেগম জিয়া। মির্জা ফখরুল বললেন, বাধা বিপত্তি উপেক্ষা করে আবারও ক্ষমতায় আসবে বিএনপি। দেশের বিভিন্ন স্থানে র্যালি ও আলোচনা সভা। এবং চীন থেকে স্প্যান চলে আসার পর নদীতে পুরোদমে চলছে পদ্মা সেতুর পিলার বসানোর কাজ। ডিসেম্বরের মধ্যে 2টি পিলারের সংযোগ তৈরি টার্গেট। এ ছিল বাংলা সময়।
যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন স্টার্ট স্পেস SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।